জনাব সরোয়ার সাহেব, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। জি, ধন্যবাদ। তো আজকে আমরা বিষয়টা রেখেছি হলো নির্বাচনী ভাবনা। কারণ মোটামুটি তো জুলাই একটা ঘোষণাপত্র সরকার ঘোষণা করে দিল 5 তারিখে। সেটার পরিপ্রেক্ষিতে এখন মোটামুটি সবাই নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, এরকম একটা চিন্তা ভাবনা করছে। এই যে জুলাই একটা ঘোষণাপত্র তারা পাঠ করলো এবং এই যে নির্বাচন নিয়ে যে চিন্তা ভাবনা, সবকিছু মিলে আপনি কি দেখেন? দেখুন, যে অভ্যুত্থানটা ঘটেছিল এবং যেটাকে আমি সবসময় বলি যে এটা বিপ্লব। কারণ বিপ্লবের যদি আপনি ডেফিনেশন দেখেন, গুগল করেন, তাহলে আপনি দেখবেন যে পরিবর্তনের আকাঙ্ক্ষায় যখন একটা রেজিমকে বিতাড়িত করা হয়, পতন ঘটায়, আর সেটাকেই বিপ্লব বলে, চেঞ্জ। তো আমরা যদি সেই বিপ্লবের আকাঙ্ক্ষাগুলো দেখি, যেগুলো বিভিন্ন স্লোগানে বলা হয়েছে, বিভিন্ন বক্তৃতা বিবৃতিতে বলা হয়েছে, ওয়াল লিখনে বলা হয়েছে, সেটা ছিল এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে আর কখনো ফেসিজম সৃষ্টি হবে না, যেখানে আর কখনো স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি হবে না, যেখানে লুটেরাতন্ত্র সৃষ্টি হবে না, যেখানে ক্রনিক ক্যাপিটালিজম সৃষ্টি হবে না, যোগ্যতা, দক্ষতা, সততা থাকবে রাজনৈতিক চরিত্রে, দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করবে না, দেশের প্রতিষ্ঠান ধ্বংস করবে না। তো সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে একটু সময় লাগে। আপনি যদি ঐতিহাসিক উদাহরণগুলো দেখেন, ওয়ার্ল্ড ওয়ারের পরে অথবা যে কোনো অভ্যুত্থানের পরে কোনো কোনো দেশ এটা 5 বছর পর্যন্ত সময় নিয়েছে, কারো এর চেয়ে অনেক বেশি নিয়েছে, 10 বছর সময় লেগেছে, ইভেন দক্ষিণ কোরিয়ার 27 বছর লেগেছে। তো নির্বাচন তো ডেফিনেটলি হবে। তো এখানে যখন এই সরকারের পতন হয়ে গেল, বিভিন্ন রাজনৈতিক দল তাদের এজেন্ডা সামনে আনবে, এটা স্বাভাবিক। তো সেই জন্য একটা নির্বাচনী একটা যে ডিমান্ড, একটা দাবি, সেই দাবিটা অলমোস্ট সকলের পক্ষে থেকে ছিল। সময়ের ব্যবধান ছিল অনেকের হয়তো, কিন্তু এই নির্বাচনের প্রয়োজনীয়তা আরেকটা কারণে সামনে আসছে, যে এই অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত দুর্বলভাবে গঠিত হয়েছে এবং তাদের এই দুর্বলতাই তাদের ব্যর্থতার অন্যতম কারণ। এটার নামটা অন্তর্বর্তীকালীন সরকার উচিত হয়নি, তারা কখনোই বিপ্লবী মোডে যায়নি, একটা জাস্ট একটা রুটিন সরকার। তো এই রুটিন সরকার যখন এত দুর্বল সরকার, যে যার মতো চাপ সৃষ্টি করবে, এটাই স্বাভাবিক, এবং বিএনপির চাপ অনেক বেশি হবে, সেটাও স্বাভাবিক। তো সেই জন্য মনে হচ্ছে যে এই যারা অন্তর্বর্তীকালীন সরকারে আসছে, অ্যাডভাইজার রোলে আসছে, এরা মূলত দে আর নট মেন্ট টু ডেলিভার ইন দিস সিচুয়েশন। প্রফেসর ইউনূস সাহেব সামনে থেকে দেখে নাই। আমরা যারা জেল খেটেছি এই দেশে যারা থেকে, আমরা জানি যে এই পতন ঘটাতে কি করতে হয়েছে, কতগুলো জীবন চলে গেল, 1500 জীবন, হাজার হাজার অঙ্গহানি, চক্ষুহানি। তো ওনার মনে হলো যে উনি এসে একটা গান্ধী টাইপ সরকার শুরু করেছে এবং কোথাও কোনো সাফল্য দেখাতে পারে নাই। কয়েকটা ভালো জিনিস সৃষ্টি হয়েছে, কিছু আইনি রিফর্মস, এবং ওই সেন্সে গুম খুন এগুলো হয়নি, এটা ফাইন। কিন্তু আপনি এই ধরনের একটা স্বৈরতান্ত্রিকতা, যারা গণহত্যাকারী, তাদের কিন্তু এখনো বিচারের সম্মুখীন করা যায় নাই। বিচার হচ্ছে, কিন্তু রায় কবে হবে? যার জন্য স্বাভাবিকভাবে, এবং যে একটা মবক্রেজি হচ্ছে, স্বাভাবিকভাবে মানুষের ভিতরে একটা দাবি আসছে যে নির্বাচিত সরকার আসলে বোধহয় এর চেয়ে স্টেবল হবে। আমি বলি কি, যে দেখেন, বাংলাদেশ একটা ডিসফাংশনাল স্টেটে পরিণত হয়েছে, যদি ফেইল্ড স্টেট না বলি। যে ডিসফাংশনাল স্টেট কি? যেখানে কোনো প্রতিষ্ঠান কাজ করে না, কোনো ট্রাফিক শৃঙ্খলা নাই, কোনো প্রতিষ্ঠান নাই, মানুষের নাগরিক অধিকার নাই। তো এই ডিসফাংশনাল স্টেট থেকে আমাদের ফেইল্ড স্টেটে যাবে না এখান থেকে উন্নতি হবে, সেটা দেখার ব্যাপার। কিন্তু লক্ষণ অতটা ভালো নয়। আওয়ামী লীগ আমি মাঝখানে একটু ইন্টারাপ্ট করি আপনাকে। বলেন বলেন। যেহেতু বললেন যে এটা একটা ডিসফাংশনাল সরকার এবং তারা একটা রুটিন ওয়ার্ক করছে। একটা সরকার রুটিন ওয়ার্ক করলেও দেশে একটা আইনের
শাসন থাকে, দেশের বিচারের একটা শাসন থাকে, দেশে আপনার মানে আমাদের যে 6টা মৌলিক অধিকার তার একটা শাসন থাকে। তো এটা যদি মানে রুটিন গভর্নমেন্টই হতো তাহলে তো সেটা হওয়ার কথা ছিল, সেটাও তো আমরা দেখতে পেলাম না। হ্যাঁ, আপনি সঠিক বলছেন যে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটা একটু সামান্য চাপ সৃষ্টি করলে নথি স্বীকার করে। আমি বলি, দেশকে আপনি যদি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চান, তাহলে সবার আগে কোথায় হাত দেওয়া উচিত ছিল? সবার আগে হাত দেওয়া উচিত ছিল যে আমাদের পার্শ্ববর্তী একটা দেশ, তাদের একটা কুখ্যাত গোয়েন্দা সংস্থা আছে, সেই বাংলাদেশে সবকিছু নিয়ন্ত্রণ করত। সেই এর নোটেড এজেন্ট আমাদের সেনাবাহিনীর একজন সিনিয়র অফিসার যে পালিয়ে গেছে, পেপারে লিড নিউজে যে বাংলাদেশের কোঅর্ডিনেটর ছিল, এবং তার সাথে ছিল তারেক সিদ্দিকী। এখানে তো বিপ্লবী সরকার হলে তাদেরকে কোর্ট মার্শাল করে, প্রোক্লেমেশন করে, সরোয়ার্দী উদ্যানে গাছের সাথে ঝুলাইয়া ফাঁসি দেওয়া উচিত ছিল। তখন মানুষ অপরাধ করতো না। একটি দেশের সেনাবাহিনীতে থেকে ইউনিফর্ম পরে আপনি পৃথিবীর কোথাও কোনো দেশে এটা কল্পনা করতে পারবেন না অন্য দেশের গোয়েন্দার কাজ করে, অন্য দেশের স্বার্থ সংরক্ষণ করে, অন্য দেশের সেই ইন্টারেস্ট রক্ষা করে, দেশের জনগণের পয়সায় বেতন নিয়ে, এবং গুরুত্বপূর্ণ পদে থেকে সেইগুলো সব তথ্য পাচার করা। তাহলে কি ছিল এটা? আপনি কিভাবে পারতেন? ওই বিপ্লবী সরকার করে প্রোক্লেমেশনের মাধ্যমে তাদেরকে দ্রুত বিচার করে মানুষ ভুলে যাওয়ার আগে মানুষের চোখের সামনে এইগুলা আপনার বিচার করা ছিল। তারপরে কাদের বিচার করা উচিত ছিল? যারা এই গণহত্যার সাথে জড়িত, অন্তত যারা গ্রেপ্তার হয়েছে, যারা অন্যায় করেছে, যারা এই অপরাধ করেছে তাদের। আপনি দেখেন যে আজকে একটা নালিশ জানিয়েছি, আমি মেজর জাহিদের পরিবারের লয়ার, আমার এক্স কলিগ, এই ছেলেটাকে একটা সেনাবাহিনী অফিসারকে তার বাসা থেকে নামাইয়া কতিপয় পুলিশ অফিসার পয়েন্ট ব্লাঙ্ক তাকে হত্যা করছে। এখানে তো অনেকের দায়িত্ব ছিল, কেউ কথা বলতে পারে নাই। কেন? কারণ সে দেশের স্বার্থে কথা বলতো, যেটা ইন্ডিয়ার পছন্দ করে নাই, এবং এর ইন্ধনে তাকে হত্যা করা হয়েছে। দেশে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান কে হবে, কোথায় কে প্রধান হবে, এইগুলো সব তারা নিয়ন্ত্রণ করত। তাহলে প্রথম বাংলাদেশকে এই বিপ্লবের স্পিরিটকে যদি আপনি সমুন্নত রাখতে চান, তাহলে আগে প্রথম সশস্ত্র বাহিনীকে মুক্ত করতে হবে, তারপরে দেশকে মুক্ত করতে হবে। সেটা তো হয় না। এখানে এখানে আবার একটু ইন্টারাপ্ট করি, সেটা হলো এই যে ধরেন বললেন যে কাদের বিচার করতে হবে, যারা অন্যায়ের সাথে বিগত 17 বছর জড়িত ছিল, যেই ফ্যাসিস্ট গভর্নমেন্টের লোকগুলো হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, হাজার হাজার বিঘা জমির মালিক হয়েছে, বেগমপাড়া, মালয়েশিয়া, দুবাইতে বাড়ি করেছে, তাদের অনেকেই তো আপনি তো একসময় আর্মিতে ছিলেন, সশস্ত্র বাহিনীতে ছিলেন, আপনারা তাদেরকে মানে আশ্রয় দিলেন তাদের জীবনের মৃত্যুর হুমকি আছে বলে। তো তার পরবর্তীতে দেশ যখন একটা স্টেবল পজিশনে আসলো, আপনারা তাদেরকে আইনের হাতে তুলে না দিয়ে তাদেরকে আপনারা করলেনটা কি? এটার জবাবটা কি দিবে? দেখুন, আমি তো এখন আর কর্মরত নই এবং আর্মির স্পোক্স পার্সনও নই। আমার ব্যক্তিগত অভিমতটা হলো, জীবন বাঁচাবার তাগিদে হয়তো টেম্পোরারি আশ্রয় দিতে পারে, কিন্তু উচিত ছিল তাদেরকে পুলিশে হস্তান্তর করা। পুলিশ তখন যাচাই বাছাই করে দেখতো, কারো নামে মামলা থাকলে তাকে আইনের আশ্রয়ে সোপর্দ করত, আর কারো থেকে মামলা না থাকলে তাকে ছেড়ে দিত। কিন্তু এর ভিতরে তো অনেকে পালিয়ে গেছে। সেই জন্য এইটার একটা দায় দায়িত্ব নিরূপণ করা দরকার, এবং সেই দায় দায়িত্ব নিরূপণ যে করবে, সেই যে ডিফেন্স মিনিস্টার, সেই শক্তি কোথায়? যারা ভয় পায়, সামান্য কিছু ভয় পায়, তারা এটা কি করে করবে? এই যে মুজিবের কথা আমি বললাম, যে এর এই বাংলাদেশের যে চিফ কোঅর্ডিনেটর, সে কিভাবে পালিয়ে গেল বলেন? এইটা কি তদন্ত হয়েছে? কে রেসপন্সিবল? আর্মির নিয়ন্ত্রণে থাকাকালে সে পালিয়ে যায় কি করে? পালিয়ে থাকলে তো তার কোর্ট মার্শাল করতে হবে। তো এইগুলো তো হয়নি। এরপরে বিচার কাদের করা উচিত ছিল? যারা গণহত্যার সাথে জড়িত। আজকে দেখেন, গত 15 বছরে পুলিশ অফিসার জনগণের পয়সায় ইউনিফর্ম পরে, জনগণের পয়সার অস্ত্র বাংলাদেশের জনগণের উপরে ব্যবহার করেছে।
জনগণকে হত্যা করেছে। আপনার জাহাজবাড়ি জঙ্গি নাটকের কথা মনে আছে? এই মেজর জাহিদের খুনের কথা এখন আজকে জাতি জানবে, আমরা মিডিয়াতে ব্রিফ করেছি। তো এইগুলা যখন আপনি করেননি, তখন এই ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোষ তারা বুঝে গেছে যে এদের আসলে কোনো বিচার হবে না। এটা হলো একটা দিক। অন্যদিক হলো যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ খারাপ। তো আপনি যখনই এইটা বলবেন তখনই আজ দিয়ে বলা হবে এই বুঝি নির্বাচন ইয়ে করছে। নির্বাচন হলেই যে সমাধান হবে সেটার লক্ষণ তো দেখা যাচ্ছে না। আমার তো মনে হচ্ছে এখন এটা ইট উইল বি টু আর্লি টু কমেন্ট যে রাষ্ট্র কোন দিকে যাবে। আমি তো মনে করি ব্যর্থতার দিকেই যাচ্ছে। যদি ওই নেতৃত্বের কোয়ালিটি ডিসপ্লে করা না যায়, যদি ওরকম স্ট্রিম রুলিং ভাবে দুর্নীতিবাজ দুর্বৃত্ত এদেরকে যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে তো আওয়ামী লীগ টাইপের একটা লুটেরা তন্ত্র সৃষ্টি হবে, আবার একটা পতন হবে। তো নির্বাচন আপনি দিলেন, নির্বাচন দিয়ে যদি আবার একটা এই এই লুটেরা তন্ত্র সৃষ্টি হয়, সেই জায়গাটা আমি মনে করি যে সব রাজনৈতিক দলের একমত হওয়া উচিত ছিল যে ইউনূস সাহেব যেভাবে আসছে আসুক, ইউনূস সাহেবকে রেখে অথর্ব উপদেষ্টাদেরকে সরিয়ে সাহসী লোক এবং যারা ডেলিভার করতে পারে সেই রকম লোক সামনে এসে নতুন করে উপদেষ্টা মন্ডলী পুনর্গঠন করা উচিত ছিল। হ্যাঁ, এইটা করে তারপর নির্বাচন দিলে আমার ব্যক্তিগতভাবে ধারণা করি আমি আরো ভালো হতো। এখন নির্বাচন হয়তো একটা হবে, অনেকে আশঙ্কা করে হয়তো নির্বাচন হবে না। নির্বাচনের পরে আমরা একটু আসি, নির্বাচনের প্রসঙ্গে আমরা একটু পরে আসি। এই যে রিসেন্ট আরেকটা ঘটনা ঘটলো, মেজর সাদিক যে সার্ভিং একজন মেজর, তার ওয়াইফ এএসপি বোধ হয়, এই যে দুজন ধরা পড়লো যারা পতিত ফ্যাসিস্টের লোকজনকে গেরিলা ট্রেনিং দিত। মানে এইটা কি করে সম্ভব যে মানে বর্তমান এই সরকার এবং আর্মির এতগুলো গোয়েন্দা সংস্থা থাকতে, দেশের এতগুলো গোয়েন্দা সংস্থা থাকতে, তারা কেন এই জিনিসটা জানতে এত সময় লাগলো, এবং আরো কেউ যে তাদেরকে এরকম গেরিলা ট্রেনিং দিচ্ছে না, তারই বা নিশ্চয়তা কোথায়? শোনেন, আমরা যখন আর্মিতে চাকরি করেছি, আমি 1988 সাল থেকে 2007 পর্যন্ত আর্মিতে কর্মরত ছিলাম। আমরা তখন কল্পনাও করিনি যে ইউনিফর্ম পরে পলিটিক্স করা যায়। কিন্তু গত 15 বছরে আমরা দেখেছি অনেকেই ইউনিফর্ম পরেই পলিটিক্স করার চেষ্টা করেছে, অপচেষ্টা করেছে। কারণ রাজনৈতিক মাস্টার্স যারা ছিল, আবারও বলবো ওই রয়ের ইসে যে বাংলাদেশকে ইন্ডিয়ান কমপ্লিটলি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য কতগুলো প্রতিষ্ঠান আপনার ডিসফাংশনাল করার প্রয়োজন ছিল। তার একটা ছিল আর্ম ফোর্সেস, আর একটা জুডিশিয়ারি, শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, নৈতিকতা। এইগুলোকে একদম ধ্বংস করা হয়েছিল যাতে আওয়ামী লীগ ক্ষমতা থাকার জন্য কমপ্লিটলি ইন্ডিয়ার উপরে আপনার নির্ভরশীল হয়। ইন্ডিয়া কখনই ভাবে নাই যে আওয়ামী লীগের এইভাবে পতন হবে, কিন্তু ইতিহাস বলে স্বৈরতান্ত্রিক সরকারের একমাত্র পরিণতি হলো পতন। তো সেই পতন হয়েছে। তো সেইখানে যখন দেখছে যে ইউনিফর্ম পরে যা কিছু করা যায়, তখন এই অফিসার হয়তোবা ওই রাজনৈতিক মিটিং এ সেইখানে গিয়েছে, যে আগে যেরকম পার পেয়ে গেছে এখন হয়তো পার পেয়ে যাবে, মিডিয়াতে আসছে বলে হয়তো তদন্ত হচ্ছে। কিন্তু ওখানে যে জায়গাটার কথা বলা হচ্ছে বসুন্ধরা, সেখানে গেরিলা ট্রেনিং দেওয়া যায় বলে সেটা আমি মনে করি না। গেরিলা ট্রেনিং এর কারিকুলাম আছে, সেখানে ফায়ারিং এর ব্যাপার থাকতে হয়, সেখানে আরো কলাকৌশলের ব্যাপার আছে। তারপরে সেটা যদি নাও হয়, একটা রাজনৈতিক দলের মিটিং এ এইভাবে একজন সার্ভিং অফিসার যেতে পারে না, এটা একটা অফেন্স। তারপর তার ওয়াইফ গেছে, আরো কে গেছে। তো আমি মনে করি কর্তৃপক্ষ সেগুলোর উপরে ব্যবস্থা নিচ্ছে অথবা নিবে। এটা আমরা দেখবো তারা কি ব্যবস্থা নেয়। শুনলাম যে কি তদন্ত হচ্ছে। তো এইটা তো পুলিশের তো ওই 2009 থেকে পতনের আগ পর্যন্ত সবাই ইউনিফর্ম পরে পলিটিক্স করছে, রাতের ভোট কাটছে। তারা ভোটারদেরকে একদিকে ভোট কেন্দ্রে যেতে বাধা দিয়েছে, অন্যদিকে তারা ভোট কেটেছে, সরকারকে খুশি করেছে, মাছের রাজা ইলিশ দেশের রাজা পুলিশ হয়ে গেছে। সেগুলো তো আমরা গত 15 বছরে দেখেছি। যার জন্য এই যে প্রফেশনালিজমকে ফেরত আনা, এইটা তো আসলে একটু সময়ের ব্যাপার। এই অফিসাররা সেই জন্য অনেকেই
দেখাতে চায় যে আওয়ামী লীগকে তারা এখন হেল্প করতে চায়, আওয়ামী লীগ যাতে ফেরত আসতে পারে, সেইটার প্রচেষ্টা হতে পারে। তো আমি মনে করি যে তদন্ত করে এই অফিসারের বিরুদ্ধে যথাযথ শাস্তির ব্যবস্থা কর্তৃপক্ষ করবে। এই মুহূর্তে আমি এতটুকুই বলবো আপনাকে। না, আরো তো থাকতে পারে। আর আপনি যেই ভারতের গোয়েন্দা সংস্থার কথা বলছেন, এরা তো আমাদের রন্ধ্রে রন্ধ্রে আছে, এবং বাংলাদেশে যে পরিমাণে ভারতীয়রা অবৈধভাবে কাজ করে, এই গভর্নমেন্ট আসার পরে তাদেরকে এই দেশ থেকে ফেরত পাঠিয়েছে এমন কোনো খবর আমাদের কাছে নাই। নাম্বার ওয়ান। না, কিছুই করে না, কিছু পালিয়ে গেছে। আপনার স্মরণ থাকতে পারে আমরা একটা আন্দোলন শুরু করেছিলাম, অবৈধ বিদেশি খেলা আন্দোলন। আমি সেই সংগঠনের সাধারণ সম্পাদক। আমরা এটা নিয়ে রিট করেছি, আমরা বিভিন্ন সংস্থায় চিঠি লিখেছি। তখন আমরা বলেছি কম বেশি 15 লাখের মতো অবৈধ বিদেশি আছে, যার মেজরিটি সিংহভাগ হচ্ছে ইন্ডিয়ান, এবং তারা কোনো ওয়ার্ক পারমিট ছাড়া বাংলাদেশে কাজ করতো। বাংলাদেশ থেকে প্রায় $18 বিলিয়ন তারা এখান থেকে ইন্ডিয়াতে নিয়ে যেত, তো যেটা বাংলাদেশের রেমিটেন্সের প্রায় 80% তারা ফেরত নিয়ে যেত। এগুলো আমরা ডাটা দিয়ে দেখিয়েছি। তো এই 5 তারিখ পতনের পরে আমরা যতটুকু জানতে পেরেছি যে কিছু পালিয়ে গেছে, কিন্তু এখনো তো অবৈধ অনেক আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সর্বশেষ একটা তথ্য আমরা জানতে পারলাম যে 26,000 না 28,000 এখনো অবৈধভাবে এখানে আছে। কিন্তু আমরা তো কোনো অ্যাকশন দেখছি না। আইন বলছে যারা অবৈধভাবে থাকবে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিতে হবে, তারপর ডিপোর্ট করতে হবে। এগুলো দেখছি না। তো সেইটা বলছি যে এই সরকার গঠিত হয়েছে অত্যন্ত দুর্বল প্রকৃতিক ভাবে, এদের ভিতরে কোনো স্পিরিটই নাই। সেই জন্য আমি বলছি যে এই যে ইন্ডিয়ান যে চুক্তিগুলো হলো, সমঝোতা স্মারকগুলো হলো, একটা কমিশন তো হওয়া ছিল সেটাকে রিভিউ করা, জনগণের সামনে সেটাকে প্রকাশ করা, যে সেখানে জনস্বার্থ কতখানি রক্ষিত হয়েছে, কতখানি লঙ্ঘিত হয়েছে, সেগুলো তো করা হয়নি। এই যে পররাষ্ট্র উপদেষ্টা, তাকে তো আমার ইন্ডিয়ান লোক বলেই মনে হয়। আমি আরো টকশোতে বলছি যে আমার জানার মধ্যে কমপক্ষে 4 জন এখানে রয়ের এজেন্ট আছে। এই তার ভিতরে তহিদ সাহেব একজন, ওই যে ইলিশ মাছ পাঠিয়েছে একজন, আপনি দেখেন। আর এই যে সর্বশেষ নাটক করে একজন, এইগুলো তো আর অনেকে বলে থাকে আসিফ নজরুল এখন রয়ের এজেন্ট, কারণ দে কুড নট রাইজ টু দ্য অকেশন। যে ধরনের সরকার ব্যবস্থা হওয়া উচিত ছিল, এই সুযোগটাকে জনস্বার্থে এবং দেশ পুনর্গঠনে, সেইটা তারা কমপ্লিটলি ফেল করেছে। সেই জন্য তারা নির্বাচন দিয়ে এখন সরতে চায়। তারা এনসিপি গঠনে ভূমিকা রেখেছে। এখন পুরা অ্যাডভাইজার পরিষদ বিএনপির কাছে তাদের ভবিষ্যৎ প্রোটেকশনের জন্য কৃপা চাচ্ছে, ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি। যার জন্য তারা তো বিএনপির চাপের কাছে নথি স্বীকার করবে এবং বিএনপির চাহিদা অনুযায়ী নির্বাচন দিবে। সেটাই তো স্বাভাবিক। সেই জন্য আমি সবসময় বলে যাচ্ছি যে আগামী রাষ্ট্র ব্যবস্থা কিরকম হবে বাংলাদেশ, সেখানে এই গণ অভ্যুত্থানের স্পিরিট থাকবে কিনা, এই পুরোটা নির্ভর করবে বিএনপি লিডারশিপের উপরে। না, কিন্তু লক্ষ্য তো ভালো নয়। আপনি কিন্তু মাঝখানে একটা কথা বললেন যে সেটা হলো প্রফেসর মোহাম্মদ ইউনূসের আন্ডারে যে ইন্টেরিয়াম গভর্নমেন্টটা তৈরি হয়েছে, এটা টোটালি একটা ফেইলিউর, এবং তাদের মানে কাজ করার কোনো স্পৃহা নেই। তাহলে মানে প্রফেসর মোহাম্মদ ইউনূস, উনি কি এটা দেখতে পাচ্ছেন না, বুঝতে পারছেন না? দেশের পালস, মানুষের পালস গুলো কি বুঝতে পারছেন না? উনি কেন এতদিনের মধ্যে তার এই উপদেষ্টা পরিষদটাকে চেঞ্জ করতে পারলেন না, বা কেন চেঞ্জ করছেন না? সেটার জবাব উনিই দিতে পারবে। উনি তো বিদেশে ঘোরা পার্টি, বিদেশে থাকে। উনি মনে করছে স্বপ্ন দেখলেই চেঞ্জ হয়ে যাবে আর কি, স্বপ্ন। একজন ইকোনমিস্টের পক্ষে বিপ্লবের একটা সরকার চালানো যায় না, চালাতে পারে না, অ্যান্ড হি ইজ নট মেন্ট টু ডেলিভার। সেটাই প্রমাণ হলো। অর্থাৎ আমরা এমন একটা দেশে বাস করি যেখানে প্রতিটা সরকার একটা অভ্যুত্থানের মধ্যে পতন হবে, বাংলাদেশ প্রতিবারই একটা ভঙ্গুর অবস্থানে চলে যাবে, এই দেশে একটা ডিসফাংশনাল স্টেট থেকে একটা ব্যর্থ রাষ্ট্রে যাবে। সেইটাই এখন নমুনা ক্রমশ প্রকট হচ্ছে, যদি না ভালো কিছু বিএনপি করতে না পারে। ধন্যবাদ। বিএনপি করতে পারবে কি পারবে না সেটা তো ধরেন ইলেকশন হবে, ইলেকশনের রেজাল্টের পরে। আমরা তো এখনো ইলেকশন হবে কিনা সেই টেনশনই তো আমরা দুদুল্যমান, সেই টেনশন আমি
আমি আমি ইলেকশন এখান থেকে বন্ধ হওয়া অথবা ইলেকশন এখান থেকে শিফট হওয়া, নির্বাচন কমিশন অলরেডি বলে দিয়েছে সেকেন্ড উইকের ভিতরে নির্বাচন হবে। আমার অ্যাসেসমেন্টে সেটা বলে না, যদি না দৈবত কিছু না হয়। তো আমার তো মনে হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকার ইলেকশন দিয়ে বরং সরে যেতে চাচ্ছে। দ্রুত তারা যতটুকু এনজয় করেছে, যতটুকু তৈলমর্দন হয়েছে, পতাকা বা এই গাড়ি ব্যবহার করেছে এতগুলা জীবনের বিনিময়ে, ওইটাই তাদের ভবিষ্যতে বলবে অমুক সময়ের একজন অ্যাডভাইজার। এই হলো তাদের অ্যাচিভমেন্ট, আর কি অ্যাচিভমেন্ট আছে? না, তো কিন্তু আরেকটা জিনিস হলো যে মনে করেন যে তারা তো যা করলো সংস্কার, 11টা সংস্কার কমিশন করলো, সে 11টা সংস্কার কমিশনের এন্ড অফ দ্য রেজাল্ট কিন্তু আমরা পাবলিক এখনো পাইনি। তারপরে করলো ঐক্যমত্য নাথিং কমিশন। নাথিং হ্যাঁ, নাথিং। তারপরে ওইটাকে সব মিলিয়ে করলো হলো ঐক্যমত্য কমিশন। পৃথিবীর ইতিহাসে আপনার মতের সাথে আমার মত কখনো মিলবে? এটা কি মিলে কখনো? তো এই কমিশনটা তৈরি করে আলটিমেটলি রেজাল্টটা কি হলো? আলটিমেট রেজাল্ট জিরো হবে, এবং দিস অল পেপার ওয়ার্কস উইল গো ইন টু দ্য ডাস্টবিন, যদি না পরবর্তী সরকার এটাকে গ্রহণ করে। সো এইগুলো ওই দেখেন না, এই যে ঐক্যমত কমিশন খালি ওইখানে বসে নাকি খাওয়া দাওয়া করে। তো সেই জন্য আমি বলছিলাম আর একটা টক শোতে, যে কার পয়সায় খায়? আপনি তো খাওয়াবেন একটু বিস্কিটের চা, আপনি প্রতিদিন এই যে জনগণটাকে খাওয়াচ্ছেন, যে রাজনৈতিক নেতৃবৃন্দ ওইখানে পার্টিসিপেট করে তাদের কাছে বিল পাঠান। আপনাকে এই ধরনের প্রতিদিন এইরকম লেবিশ খাওয়া, এইরকম এইরকম রাষ্ট্রের অর্থ অপচয় করা, এর অধিকার তো জনগণ দেয়নি। সো অথবা পলিটিক্যাল পার্টি তাদের খাওয়ার নিজেরা ব্যবস্থা করবে। সো কোনো ধরনের তো স্বচ্ছতা নাই। আপনি লন্ডনে গেল 5 কোটি টাকা খরচ করে এলো, কি অ্যাচিভমেন্ট হয়েছে? হ্যাঁ, 1 বছরের ভিতরে 9 বার বিদেশে যাওয়ার প্রয়োজন হয়? দেশে তো আপনি যদি সত্যিকারে কাজ করেন, আপনার তো ঘুমাবার সময় থাকার কথা না। আপনি তো 24 ঘন্টার ভিতরে 48 ঘন্টা কাজ করার কথা। আপনার তো রাস্তায় থাকার কথা। যে ট্রাফিক ব্যবস্থা যে একদম সম্পূর্ণ ভেঙে পড়েছে, যেটা পুরা রাষ্ট্রীয় ব্যবস্থাপনার প্রতিচ্ছবি, তো এটাতে কোনো দেখভাল নাই। যে পুলিশের একটা বড় অংশ 99% পালিয়ে গেল, তাদের দিয়ে আপনি কিভাবে রিফর্মস করবেন, কিভাবে আইন শৃঙ্খলা রক্ষা করবেন? হচ্ছে না তো। যার জন্য তো অনেকে বলা শুরু করেছে যে পরিস্থিতি তো আরো খারাপ হচ্ছে। তো এইটা যদি ওনার যদি সেই অভিজ্ঞতা না থাকে, উনি অভিজ্ঞ মানুষ, উনি দেখেননি যে ফ্রান্স রেভলিউশনের পরে কি করে ফ্রান্স পুনর্গঠিত হয়েছে, যুগোস্লাভিয়া কিভাবে পুনর্গঠিত হয়েছে, ইরান কিভাবে পুনর্গঠিত হয়েছে, সেগুলো তো ওনার জানার কথা। তো উনি করছে না কেন? উনি তো একটা গান্ধী টাইপ সরকার চালাচ্ছে। এইখানেই তো আমাদের অবজেকশন। সেজন্য বলছি যে যেভাবে এই সরকার গঠিত হয়েছে, যেভাবে পরিচালিত হচ্ছে, দে আর বাউন্ড টু ফেইল। এবং এই যাতে যাতে জনগণ তাদেরকে ঝেঁটিয়ে না তাড়ায়, সেই জন্য নির্বাচনই তাদের সামনে একমাত্র অপশন। না, সেটা তো ধরেন তারা যখন প্রথমে বলল যে তারা ছাত্রদের দ্বারা নির্বাচিত একটা গভর্নমেন্ট বা ছাত্রদের অনুরোধের একটা গভর্নমেন্ট। অ্যাপয়েন্টেড। হ্যাঁ, শোনেন, আমি আপেন্ডার। এখানে আপনাকে একটা কথা বলি, তাদের সরকার গঠনে লেজিটিমেসির কোনো ঘাটতি নাই। বিপ্লব উত্তর সরকার এর কখনো আপনার বৈধতা সংকট থাকে না। সংকট যেটা হয় রাষ্ট্র পরিচালনার। যদি সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে, তাহলে এই স্যাক্রিফাইস গুলো কাজে লাগে। যদি এটা না করতে পারে, যেটা এই সরকার পারে নাই, তারা ব্যর্থ হয়। তখন কোনো না কোনো ভাবে একটা নির্বাচন দিয়ে তৈরি করে একটা নির্বাচন দিয়ে তারা চলে যায়। তখন বলবে যে আমরা একটা ভালো নির্বাচন দিয়ে তারপর জাতিকে একটা নির্বাচন দিয়ে উপর করছি। কিন্তু সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে, আবারও ওই কথাই বলতে হয়, তারা যদি এই আকাঙ্ক্ষাকে ধারণ না করে, তাহলে ওটা তো মাঠে মারা যাবে। এবং সেইটাই এদেশের মানুষ দেখবে আসলে আগামী 2 বছর 3 বছরে কি হয়। না, এখানে তো একটা প্রশ্ন এইভাবে আসে যে বাংলাদেশে 50টা নিবন্ধিত দল, একটাকে আপনি আপাতত মানে কাজ করার জন্য নিষিদ্ধ ঘোষণা করেছেন। তারা কোনো কর্ম তাদের কর্ম পরিকল্পনা পরিচালিত করতে পারবে না, সেটা হলো আওয়ামী লীগ। বাকি আছে আপনার নিবন্ধিত 49টা দল। আপনি জি। কিন্তু এই যে ঐক্যমত কমিশন করলেন বা যাই করলেন, এর ভিতরে কিন্তু আপনি 49টা দলের আপনার প্রতিনিধি রাখলেন না। হুম। এরা এবং জাতীয় পার্টি তো একটা নিষিদ্ধ দল না, আপনি তো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করেননি।
প্রথম 3-4 বার আপনি জাতীয় পার্টিকে ডাকলেন, জাতীয় পার্টিও তো একটা বড় স্টেক হোল্ডার, তো জাতীয় পার্টিকে আপনি দূরে সরিয়ে রাখছেন, তারপরে আপনি এদেরকে ডাকছেন না, তো আপনি ইলেকশনটা করবেন কাদেরকে? না, সেটার জবাব তারা দিতে পারবে। আহ আহ, এই কথার তো যুক্তি রয়েছে যে আপনি নিষিদ্ধ করেন নাই, রাজনৈতিক দল হিসেবে রেজিস্টার, তাদেরকে কোন বিবেচনায় আপনি এই প্রক্রিয়ার বাইরে রাখতে পারেন, সেটার জবাব তাদের যে স্পোক্স পার্সন আছে বা এই অন্তর্বর্তীকালীন সরকারই দিবে। কিন্তু সেই কি যুক্তি দিবে সেটা তো আমরাও শুনতে চাই। মজার ব্যাপার হলো, জাতীয় পার্টির অরিজিনাল গোলাম কাদেরকে 10 দিন না 14 দিনের জন্য মানে তার কার্যক্রম বন্ধ রেখেছে, ওখানে পুলিশ আটকে রেখেছে, তাদেরকে মিছিল করতে দিবে না, তারা পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল করেছে। ওইদিকে গতকালকে আবার জাতীয় পার্টির আরেকটা গ্রুপ, তারা আপনার গুলশানে তাদের নতুন দল ঘোষণা করছে, ওখানে সরকারের আবার কোনো বাধা নাই। মানে ব্যাপারটা কি সেই আওয়ামী লীগ আমলের মতো মনে হচ্ছে না, যে যখন যারা দরকার তখন কিছুটা তাকে তাকে ফিক্স কিছুটা পার্টি? কিছুটা লক্ষণ তো সেরকমই মনে হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জিএম কাদেরের নেতৃত্বে এই যে ভাবি দেবরের যে যুদ্ধ ছিল, এই পুরোটাই আওয়ামী লীগের দোষর ছিল। আওয়ামী লীগের দোষর মানে স্বৈরাচারীর দোষর। এবং জিএম কাদেরের ওই বক্তব্য যে আমি রয়ের সাথে যেটা আলোচনা করে আসছি সেটা আমি বলতে পারবো না, তখনই তখনই ওনাকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা উচিত ছিল, ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছিল। আপনি পলিটিক্স ইজ এ পাবলিক ফাংশন, আপনি পাবলিক ফাংশন করবেন এবং যায়া পার্শ্ববর্তী দেশের আপনি পরামর্শ নিয়ে আসবেন, সেটা আপনি বলতে পারবেন না, ওখানেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। সেই সময় সংবিধানের 7-এর ক অনুযায়ী রাষ্ট্রের প্রতি এবং জনগণের প্রতি ষড়যন্ত্র, ওই ধারায় তার বিচার করা যেত। তাকে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ হলে ডেফিনেটলি এই জাতীয় পার্টি রওশনের সাথে এবং জিএম কাদের তাদের কার্যক্রম নিষিদ্ধ না হলেও কার্যক্রম বন্ধ হওয়া অবশ্যই উচিত ছিল বলে আমি ব্যক্তিগত মনে করি। কারণ তারা পুরোটা সময় আওয়ামী লীগের পারপোজ তথা ইন্ডিয়ান পারপোজ সার্ভ করেছে, এতে তো কোনো সন্দেহ নাই। না, আমাদের তো প্রশ্ন সেটা যে তখন আপনি তাকে আওয়ামী লীগ যখন আপনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করলেন, আপনি জাতীয় পার্টিকে তো করেননি, এবং হুম। আপনি যখন শপথ নিলেন, ওথ নিলেন, তখন পর পর 4 বার আপনি জাতীয় পার্টিকে ডাকলেন। পরবর্তীতে এমন কি হলো যেখানে আপনি ছাত্রদের আন্দোলনের মুখে আওয়ামী লীগকে কার্যক্রম স্থগিত করলেন, জাতীয় পার্টিকে করলেন না? তাহলে জাতীয় পার্টিকে ছেড়ে দেন, তাদের মতো করে তারা মানে পলিটিক্স করুক, একটা পথে তো আপনাকে যেতে হবে। ওই যে শুরু হয়েছে, আসছে আর কি, এক ধরনের পিকনিক করতে আসছে, ওনারা পিকনিক করতেছে, সুইট উইল যা মনে হচ্ছে তাই করছে, কোনো একটা পলিসি নাই, কোনো একটা ভিশন নাই, কোনো কিছু নাই, খালি সবাই মিলে মিলে স্বপ্ন দেখবে আর কি। এই সবচেয়ে দুঃখ লাগলো এই জায়গাটা, সেটা হলো জুডিশিয়ারির যে একটা আলাদা ইয়ে করার, আইন কমিশন আলাদা করে দেওয়ার কথা ছিল, সেটার আন্ডারে বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন হবে, এই জিনিসটা কেন হলো না? যেখানে আসিফ নজরুল একজন আইনের মানে শিক্ষক, ওনাকে এই দায়িত্বটা দেওয়া হলো, এটা কেন করা হলো? না, এখানে একটি আইন করার দাবি অনেক দিনের পুরাতনের, দীর্ঘদিনের একটা দাবি ছিল, একটা আইন করেছে, আইনে যদি কোনো ত্রুটি থাকে সেটাকে কারেকশন করা সম্ভব, কিন্তু আমরা দেখলাম যে বিএনপি আইন বাতিলের পক্ষে অবস্থান নিচ্ছে। এইটা সঠিক হয়েছে বলে আমি মনে করি না। আইনের যদি ত্রুটি থাকে সেটাকে কারেকশন হবে, আইন করার দাবি দীর্ঘদিনের। সো এই যে রাজনৈতিক দল আম, আহ, বিচারক নিয়োগের বিপক্ষে অবস্থান নিয়েছে, রাজনৈতিক দল সুপারিশ করছে অথবা করবে, এইটা তো কোনো আইনে নাই। তো রাজনৈতিক দল যদি কাউকে সুপারিশ করে সেটা তো ডিসকোয়ালিফাই করা উচিত, কারণ জাজ ইজ সো রেসপন্সিবল এ পজিশন, এখানে তদবির হবে কেন? তদবির তো ডিসকোয়ালিফিকেশন হওয়া উচিত। আর রাজনৈতিক দলের যদি সুপারিশ প্রয়োজন হয় তাহলে সেটা আইন করা উচিত, সেরকম তো আইন নাই। তো ওই যে মানে ডিসফাংশনাল স্টেটে যা হয়, এবং এটা নিয়ে আমরা তো কোনো বক্তব্য বিবৃতি দেখলাম না, দেখলাম আইন বাতিল। কেন আইন বাতিল হতে করতে হবে কেন? সো যখন ডিসফাংশনাল হয়, সবই ডিসফাংশনাল হয় আর কি, কোনোটাই ওরকম ফাংশনাল থাকে না। না, আমরা তো বিগত ফ্যাসিস্ট আমলে আইন বিভাগের যে অবস্থাটা দেখলাম, বিচার অঙ্গনের যে অবস্থা দেখলাম, তখনকার জাজরা যা করলেন, তো এই থেকে কি আমাদের এই মৌলিক শিক্ষাটুকু হলো না
বা এই গভর্নমেন্ট কি এইটুকু রিয়েলাইজ করলো না যে আমাদের বিচার বিভাগ বা এটার পূর্ণ স্বাধীনতা, এটার জন্য শুনেন, আলাদা একটা জাতি গঠন এত সোজা না। যে সমস্ত জাতি উন্নত বিশ্বে গিয়েছে সেখানে কখনো না কখনো একজন প্যারামাউন্ট নেতা আসছে, যেমন লি কুয়ান, যেমন মাহাথির মোহাম্মদ, জর্জ ওয়াশিংটন। বাংলাদেশে যদি আপনি 1 নম্বর ক্রাইসিস বলেন, সেটা হচ্ছে লিডারশিপ ক্রাইসিস। ওই রকম একজন লিডার যতদিন পর্যন্ত না আসবে, বাংলাদেশ এইরকম এই 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 যে ঘূর্ণিপাক, ভায়োলেন্স, গণ অভ্যুত্থান, বিপ্লব, এই ঘূর্ণিপাকে ঘুরতে থাকবে। সো মর্নিং শোজ দ্য ডেজ একটা কথা আছে না, মর্নিংটা ভালো হয় নাই, যার জন্য আজকে এই সুযোগটা হাতছাড়া হয়ে গেল। এবং একটা নির্বাচনের মাধ্যমে আরেকটি সরকার আসবে, তারা কতটুকু করবে সেইটাই জনগণ দেখবে। আমি আবারও বলি যে সিমটমস ইজ নট গুড। কিন্তু এই যে পিআর পদ্ধতি নিয়ে যে ঝামেলাটা চলতেছে এটা পিয়ার কিন্তু পদ্ধতি পিয়ার পদ্ধতি বাংলাদেশে গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশের যেখানে গণতন্ত্রী যাত্রা শুরু করতে পারে নাই, টেক অফ করতে পারে নাই, সেখানে পিয়ার অত্যন্ত উচ্চ মাত্রার একটা গণতান্ত্রিক চর্চা, এইটা কোনোভাবে হবে না। এটা যারা দাবি করছে তারা মূলত একটা চাপ সৃষ্টি করার জন্য এই দাবিটা করছে। তবু সবাই ভালো যে শেষ করলে একটু ভালো হয়। আধা ঘন্টা হয়ে গেছে, হ্যাঁ, আপনাদের একটু বিলম্ব হয়ে গেছে। আবার আবার সামনে কোনো একটা অনুষ্ঠানে কথা বলবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আপনার যেহেতু কাজের তাড়া আছে আর জি আপনাকে জি আমরা জি ছেড়ে দিই, নিশ্চয়ই আবার আরেকদিন কথা হবে, সে জি, পর্যন্ত ভালো থাকবেন। নিশ্চয়ই নিশ্চয়ই। তো অনেক ধন্যবাদ আমাকে আপনার অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য। আবার দেখা হবে। ইনশাল্লাহ, অবশ্যই ভালো থাকবেন আপনি। জি জি। সুপ্রিয় দর্শক, দৈনিক আর নিউজের থার্ড আই দেখছিলেন। কেমন লেগেছে অবশ্যই আপনার মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগামীকাল দেখা হবে অন্য কোনো অতিথির সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।